সড়ক দুর্ঘটনায় তারেক মিশুক সহ 5 জনের নিহতের ঘটনায় বাস চালক জামিরের যাবজ্জীবন কারাদণ্ড। বিচারহীনতার সংস্কৃতি দূর হবে প্রত্যাশা স্বজনদের। রায়ের প্রতিবাদে সাধারণ মানুষকে জিম্মি করে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বাস ট্রাকের বেপরোয়া গতি গত 1 বছরে কেড়ে নিয়েছে 8,500 প্রাণ। গবেষণায় তথ্য। সুন্দরগঞ্জের জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল কাদেরের পরিকল্পনায় এমপি লিটনকে হত্যা করে 4 যুবক, জানালো পুলিশ। 10 দিনের রিমান্ডে কাদের, অস্ত্রের সন্ধানে তল্লাশি। এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা ফেরত গেলেও স্বজনদের নিয়ে আবারও ঢুকে পড়ছে বাংলাদেশে, দাবি স্থানীয়দের। এখনই প্রতিরোধের তাগিদ। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি কামরুজ্জামান মামুন। সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনির সহ 5 জন নিহতের ঘটনায় মামলার একমাত্র আসামি বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবির রায় ঘোষণা করেন। রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। এদিকে এই রায়ে বিচারহীনতার সংস্কৃতি দূর হবে বলে মনে করেন বন্ধু ও স্বজনরা। 5.5 বছর আগের সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় রঙিন ফ্রেম কারিগরদের। যারা প্রতিনিয়ত রূপালী স্বপ্ন তৈরি করতেন, তারা আজ স্মৃতির মানসপটে ধূসর ফ্রেম। 2011 সালের 13 আগস্ট দুর্ঘটনার দিন মানিকগঞ্জের ঘিওর থানায় বাস চালক জামির হোসেনকে আসামি করে মামলা করে পুলিশ। এর প্রায় 1 বছর পর জেলা ও দায়রা জজ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 5.5 বছরের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য নেওয়া হয় 39 জন সাক্ষীর মধ্যে 24 জনের। অবশেষে রায়ে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফয়জুল কবির জানালেন, দণ্ডবিধি 304 ধারায় অপরাধ করায় যাবজ্জীবন জেল খাটতে হবে আসামি জামির হোসেনকে। আসামি যখন গাড়িটি আপনার চালাচ্ছিলেন তখন এক্সপায়ার্ড লাইসেন্স দিয়ে উনি গাড়িটি আপনার ড্রাইভ করছিলেন। ঘাতক বাসের যে স্পিড গভর্নর ছিল দ্যাট ওয়াজ টেম্পার্ড। এরা যারা বাস চালক আছে তারা সতর্ক হবে। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন, তারা ন্যায় বিচার পাননি। আমি মনে করি উচ্চতর আদালতে আপিল করলে আসামি খালাস পাবে। দুর্ঘটনার স্মৃতি আজও তাড়া করে ফেরে নিহতের স্বজনদের। ভুলতে পারেন না দুঃসহ সেই ঘটনার কথা। আমি এই আদালতের কাছে কৃতজ্ঞ। আশা করি এই রায়ের কারণে ভবিষ্যতে সড়কের নিরাপত্তার ব্যবস্থা আরো জোরদার হবে এবং আরো অনেকে যান বাঁচবে। অন্যান্য ড্রাইভাররা যেন একটা দৃষ্টান্ত হিসাবে নিক, নিজেদের একটু সচেতন হোক। সেদিন দুর্ঘটনায় বেঁচে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক ঝালি আল মামুন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দুর্ঘটনার পুরো ব্যবস্থার সংস্কার জরুরি। ড্রাইভারের যদি লাইসেন্স না থাকে, ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাহলে তিনি কি করে গাড়ি রাস্তায় চালান? এটি তো টোটাল ব্যবস্থাপনারই একটি অংশ। এই ব্যবস্থাপনার উন্নতি হওয়া খুবই জরুরি। সেদিনে সড়ক দুর্ঘটনায় নিহত হন মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন ও জামাল হোসেন। এছাড়া আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক ঝালি আল মামুন ও তার স্ত্রী। তোহা খান তামিম, সময় সংবাদ, মানিকগঞ্জ। এদিকে রায় ঘোষণার পর সাধারণ মানুষকে জিম্মি করে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়ন। দুপুরে ধর্মঘটের সমর্থনে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। সড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় রাস্তায় ব্যারিকেড দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি কোনোভাবেই যেন সড়কে বাস ট্রাক চলাচল করতে না পারে, এজন্য মাইকিংও করেন শ্রমিক নেতারা। এদিকে বাস স্ট্যান্ডে এসে ধর্মঘটের কারণে দূর দূরান্তের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে গত বছর মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে 6,581টি। এতে মারা গেছেন 8,642 জন। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার মূল কারণ মহাসড়কে নৈশ কোচের বেপরোয়া গতি। বাস ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে কুয়াশা ভেদ করে গাড়ি চালানোকেই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মনিটরিং বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আর আশ্বাসে সীমাবদ্ধ বিআরটিএ। মৌসুমী মৌয়ের রিপোর্ট।
রাতের রাস্তায় জ্বলজ্বল করতে থাকা প্রতিটি গাড়ির হেডলাইট দূর থেকে মনে হয় আগুনের ফুলকি। গাঢ় অন্ধকারে নিস্তব্ধতার সাথে কুয়াশা ভেদ করে চলা চলন্ত গাড়ির বিকট হর্নের মাঝে স্বস্তি খুঁজে পায় দূরপাল্লার যাত্রীরা। চালকের হাতের স্টিয়ারিং আর স্পিড মিটারে দুলতে থাকা যাত্রীদের জীবনের হোঁচট খাওয়ার গল্প তাই একই রকম। রিস্ক নিতেই হয়। এখন রাত্রে মনে করেন যে সড়ক দুর্ঘটনা তো হয়ে থাকে, প্রায় হচ্ছে। গাড়ি যদি বেশি স্পিড বা রানিং এ চালায়, তখন যদি সামনে কোনো গাড়ি বা কোনো ওভারটেক করতে যায়, তখন অনেক সমস্যা হতে পারে। ড্রাইভার যতটুকু কেয়ারফুল থাকবে ততটুকুই সবার জন্য সেফটি। মাঝরাত্রির মহাসড়কগুলোর বাস ট্রাকের গতির অসম এই প্রতিযোগিতা সকাল বেলার খোরাক খবরের পাতাগুলোর। সব জেনেও বাধ্য হয়ে ঝুঁকির সাথে নিজেদের মানিয়ে নিচ্ছেন যাত্রীরা। আর চালকদের অভিযোগ, যাত্রীদের প্ররোচনায় গতি বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। ওই যে লাফ চালায় গাড়ি, কুয়াশা মানে না, কুয়াশা আমার ঠেকায় উঠে দেয়। রোডের মাঝখানে যে আইল্যান্ড গুলা, রং রোডের দেখে না, আইল্যান্ড মাইল্যান্ড সব একদম সব চিরা বিরা যায়। ডানে বামে গাড়ি জমা থাকে, বিভিন্ন কষ্ট, আমাদের অনেক কষ্ট হয়। এখানে দুটা চোখ ঘুমা যায় না, একদম দু চোখ মেলা করে রাখতে হয়। মহাসড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ভবিষ্যতে রাস্তায় সিসি ক্যামেরা বসানোর কথা জানান বিআরটিএ। আর দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি প্রচলিত সড়ক আইন মেনে চলার বিষয়টি বাধ্যতামূলকভাবে তদারকি করার পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। ইতিমধ্যে এ ব্যাপারে লেখালেখি শুরু করে দিয়েছি। আমরা পুলিশের কাছ থেকে একটা রিপোর্টও পেয়েছিলাম যে কতগুলো পয়েন্ট, আর একটা তালিকা পাবো, সেই তালিকাগুলো আমরা স্পিড ক্যামেরা বসানোর জন্য সুপারিশ করব। বিজ্ঞান বলে চালককে ট্রেনিং দিতে হবে, তার মনস্তত্ত্বটাকে ঠিক করতে হবে এবং সে শুনে সেটা প্রয়োগ করছে কিনা তার জন্য পুলিশকে সার্বক্ষণিকভাবে ফিল্ডে রেখে সেটাকে আদায় করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় 20,000 মানুষ। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। পৃথিবী থেকে এমপি লিটনকে সরিয়ে দিতে পারলেই নিজের এমপি হওয়ার পথ পরিষ্কার হবে, এমন ভাবনা থেকেই প্রায় 1 বছর পরিকল্পনা অনুযায়ী 3 খুনিকে 6 মাস প্রশিক্ষণ দেন সুন্দরগঞ্জের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ডাক্তার আব্দুল কাদের খান। লিটন হত্যার 1 মাস 20 দিন পর পুলিশের তদন্তে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। এদিকে আব্দুল কাদের খানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের ছবি ও হেদায়েতুল ইসলাম বাবুর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। উপস্থাপনার জন্য গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রংপুর রেঞ্জের ডিআইজি জানান, পরিকল্পনা অনুযায়ী এমপি লিটনকে খুন করতে সুন্দরগঞ্জের জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল ডাক্তার আব্দুল কাদের খান নিজেই হত্যাকারীদের প্রশিক্ষণ দেন। শাহিন, মেহেদী ও হান্নান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অপর এক আসামি রানা এখন পুলিশের নজরদারিতে। আর মূল পরিকল্পনাকারী কর্নেল ডাক্তার আব্দুল কাদের খানকে 6 দিন নজরদারিতে রাখার পর মঙ্গলবার বিকেলে বগুড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আব্দুল কাদেরকে জেলা ও দায়রা জজ আদালতে নেয়ার পর 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক। মেহেদী হাসান, শাহিন এবং হান্নান, এই 3 জন আদালতে 164 করেছে এবং আরেকজন কিলার তাদের সাথে ছিল। রানাও আমাদের নজরাধীন আছে, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হয়ে যাবে এবং এই 4 জনই 3 জন মূল কিলিং এর ছিল। এরপর এক এক করে পুলিশের কাছে চলে আসে হত্যাকাণ্ডে জড়িতদের নাম। সুন্দরগঞ্জ আসনে এমপির চেয়ারটি দখল করতেই এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পিছনে মূল পরিকল্পনাকারী ছিলেন সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য ডাক্তার কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল কাদের খান। ওনার পরিকল্পনায়, ওনার অর্থায়নে ঘটনাটা ঘটেছে। লিটন মহোদয় বেঁচে না থাকেন তাহলে পুনরায় উনি এই এলাকা আবার এমপি হতে পারবেন। এই কারণে উনি এটা 1 বছর যাবৎ পরিকল্পনা করে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের সাথে কন্ট্যাক্ট করছেন। লিটন হত্যার রহস্য উদ্ঘাটনের পর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। সন্তোষ প্রকাশ করেছেন নাগরিক সমাজ। আমরা বারবার একটা কথা বলেছি যে ভাইকে তো আর ফেরত পাবো না, কিন্তু আমরা প্রকৃত আসামি শনাক্ত তারা করতে পেরেছে, একটা পর্ব চলে গেছে, আরেকটা তাদের বিচারটা আমরা দেখতে চাই। এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ যেভাবে ক্লু উদ্ঘাটন করেছে এবং আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, আমি মনে করি যেটা পুলিশের অন্যতম একটা সক্ষমতা। গত 31শে ডিসেম্বর নিজ বাড়িতে সুন্দরগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করা হয়। এরপর হত্যাকারীদের শনাক্ত ও বিচারের দাবিতে আন্দোলনে নামে তার কর্মী সমর্থক ও এলাকাবাসী। সময় সংবাদ, গাইবান্ধা। এদিকে এমপি লিটন হত্যা মামলায় গ্রেফতার জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল কাদেরের বাড়ি ও এর আশেপাশে অস্ত্রের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিকেলে সদর উপজেলার খানপাড়ায় বাড়ির সামনের দুটি পুকুরে অস্ত্রের সন্ধানে নামে ফায়ার সার্ভিসের কর্মীরা। পুলিশ জানায়, লিটন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র বাড়ির পুকুর এবং আশেপাশে রাখা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের দেয়া এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছে তারা। হত্যাকাণ্ডে ব্যবহৃত যে সকল অস্ত্র হয়েছে আমরা ধারণা করছি একের অধিক হয়েছে। আমরা একটা অস্ত্র সিজ করেছি, আর অন্যান্য অস্ত্রের সন্ধানে আমরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি অনুসন্ধান অব্যাহত রেখেছি। বাংলার সময় আরো থাকছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে নরসিংদীর আলোকবালিতে 3 ভাই বোনকে হত্যা, অভিযুক্ত ভাই আটক। দুই 2018 সালের পর দেশে আর গ্যাসের সমস্যা থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকেলে সিলেট নগরীর কমিউনিটি সেন্টারে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ 50 বছর পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী বছরের পরে 2018 সালের পরে বাংলাদেশে গ্যাস কোনো সমস্যা হবে না। সুতরাং তখন আমরা অন্যান্য গ্যাস যেসব ইন্ডাস্ট্রি আছে সেগুলোর কথা চিন্তা করতে পারি। সিলেটের লোকজনেরই উদ্যোগে কি একটা ইন্ডাস্ট্রি হিসাবে প্রতিষ্ঠা পায়, এটা শুধু কৃষিকাজে নয়, এটা একটা ইন্ডাস্ট্রি। এবং আমাদের সিলেটের এই 19 শতাব্দীতে কাপ্তান মিয়া জনাব আব্দুল মজিদ, সৈয়দ আব্দুল মজিদ, তিনি ইন্ডাস্ট্রি টি এস্টেটের একজন প্রতিষ্ঠাতা ছিলেন। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 6টি স্বর্ণের বার ও 700 গ্রাম ওজনের গহনা সহ একজনকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, সকালে দুবাই থেকে আসা ফ্লাই দুবাই বিমানটি অবতরণের পর গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় জামাল নামে এক যাত্রীকে সন্দেহ হয় তাদের। পরে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তার কাছে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করে জামাল। পরে বিশেষ কায়দায় আটককৃত ব্যক্তির পেট থেকে স্বর্ণের বারগুলো বের করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বার ও গহনার আনুমানিক মূল্য 30 লাখ টাকা বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। মিয়ানমারে সংঘাতের পর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে আগ্রহী। এরই মধ্যে নিজ উদ্যোগে অন্তত 8 থেকে 900 জন ফিরে গেলেও তাদের অনেকেই মিয়ানমারে থাকা স্বজনদের নিয়ে বাংলাদেশে ফিরে আসছে বলে দাবি স্থানীয়দের। তবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে, রোহিঙ্গারা নিজ উদ্যোগে মিয়ানমারে ফিরছেন। সূর্যদিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমার সেনাদের নির্মম নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা গত 4 মাস ধরে অবস্থান করছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের অনিবন্ধিত বিভিন্ন ক্যাম্পে। শত নির্যাতন নিপীড়নের পরও স্বদেশের প্রতি যেন একটুও কমেনি মায়া। তাই তো অনেক কষ্টের মধ্যেও নিজ দেশ, নিজ ভিটে মাটিতে ফেরার আকুতি থামছে না তাদের। গত অক্টোবরে সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে শুরু করা অভিযান 15 ফেব্রুয়ারি বন্ধ ঘোষণা করেছে মিয়ানমার সরকার। এরপর থেকে রোহিঙ্গারা ফিরতে শুরু করেছেন নিজ দেশে। মিয়ানমার যদি ঠান্ডা হয়ে যায় আমি চলে যাব। আমরা এখানে অনেক কষ্ট হয়েছি। আমরা নিজের দেশত নিজে যাইবার চাই। যদি আমাদের দেশে যদি সরকার যদি আমাদের রোহিঙ্গা মানি লয়, তাহলে আমরা আমাদের দেশে চলে যাব। তবে স্থানীয়দের দাবি, রোহিঙ্গারা স্বদেশে গিয়ে স্বজনদের নিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে আসছে। আর এটি প্রতিরোধ করা না গেলে এদেশটা রোহিঙ্গাদের স্থায়ী বসবাসের স্থান হয়ে যাবে বলে মনে করছেন রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এ নেতা। আমরা যতটুকু জানতে পেরেছি, ওই রোহিঙ্গারা আবারও ওই তাদের আত্মীয় স্বজন নিয়ে বাংলাদেশে ফিরে আসছে। যে স্থানে সরকার তাদেরকে রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, ওই কথা তারা শুনেছে। পুনরায় যাতে আত্মীয় স্বজন নিয়ে এই দেশে প্রবেশ করতে না পারে ওইটা নিশ্চিত করতে হবে, না হলে এই দেশটাই রোহিঙ্গাদের একটা স্থায়ী বসবাসের স্থান হয়ে যাবে। তবে বিজিবি বলছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিজ উদ্যোগেই মিয়ানমার ফিরছে। প্রায় 800-900 লোক আমরা অলরেডি আমাদের কাছে হিসাব আছে যে তারা চলে গেছে। আর বাকি যারা রয়ে গেছে তারাও আমার মনে হয় সুযোগের অপেক্ষা আছে, যে তারা দুই দেশের মধ্যে কথাবার্তা হচ্ছে এবং তারা যদি সুযোগ পায় তারা ফেরত চলে যাবে। জাতিসংঘের হিসাবে 2016 সালের অক্টোবর থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে অন্তত 69,000 রোহিঙ্গা। যদিও এই হিসাব ঠিক কিনা তা নিয়ে রয়েছে নানা বিতর্ক। সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজারের টেকনাফে বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি। সকালে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ পয়েন্ট পরিদর্শন করেন তিনি। পরে টেকনাফের লেদা, নয়াপাগা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এবং শামলাপুর অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এ সময় নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন ইয়াং হি লি। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তার সঙ্গে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সহ এনজিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রোহিঙ্গাদের অবস্থা জানতে 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন ইয়াং হি লি।
এর আগে 12 দিন মিয়ানমার সফর করেছেন জাতিসংঘের এই বিশেষ দূত। রোহিঙ্গাদের সম্ভাব্য পুনর্বাসন স্থল ঠেঙ্গাচরকে চট্টগ্রামের সন্দ্বীপবাসী নিজেদের ভূমি দাবি করার প্রতিবাদে মানববন্ধন করেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দারা। সকালে চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় এলাকায় হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পুনর্বাসনের কথা শুনে চরটিকে সন্দ্বীপবাসী নিজেদের বলে দাবি করছে। অবিলম্বে চরটিকে হাতিয়া উপজেলার অংশ হিসেবে ঘোষণা করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। বাংলার সময় আরো থাকছে। ফেনীতে কেন্দ্রীয় শহীদ মিনারে হামলার 4 বছরেও গঠন হয়নি চার্জ। মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, জামিনে প্রধান আসামি সহ 126 জন। নরসিংদীতে ছোট 3 ভাই বোনকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে মেজ ভাইয়ের বিরুদ্ধে। গতরাতে সদর উপজেলার আলোকবালী পূর্বপাড়া এলাকায় নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ। নরসিংদী থেকে আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানায়, মঙ্গলবার রাতে হঠাৎ মেজ ভাই রুবেল তার ছোট ভাই বোনদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় 6 বছরের মার্জিয়া ও 8 বছরের মরিয়মকে গলা টিপে হত্যা করে সে। একই সময় ছোট ভাই ইয়াসিনকেও সে গলা টিপে হত্যা করে বলে অভিযোগ স্বজনদের। তারা জানায়, পরে মাদ্রাসা থেকে বড় ভাই আতিকুরকে ডেকে এনে এক পর্যায়ে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে রুবেল। এ সময় আতিকুরের আর্তনাদ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। আতিকুর জানান, ক্রোধের বশে এই হত্যাযজ্ঞ চালায় তার ছোট ভাই রুবেল। বুঝতে পারেন, এবারে আমি ধরছি, ধরার পরে টান দিচ্ছে, টান দেওয়ার পরে ছুটে না, কিন্তু হাত কেটে গেছে। মানসিকভাবে অসুস্থ জানি না, ভালোই। এদিকে প্রতিবেশীদের ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রুবেল এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। রুবেল তার 2 বোন, এক ভাইকে গলা টিপে হত্যা করছে আর আরেক ভাইকে আহত করছে। হয়তো বা এরকম বাপের সব সম্পত্তি একা দখল করতে চায় কিনা, এরকম চিন্তা ভাবনা থাকতে পারে। এ কারণে হয়তো বা সব চিন্তা ভাবনা। সকালে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত রুবেলকে আটক করে পুলিশ। নৃশংস এই হত্যার কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে তেমন কিছু এখনো জানা যায়নি, তাকে আরো জিজ্ঞাসাবাদ করলে আমরা বাকিটুকু জানা যাবে যে আসলে কি কারণে এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে, এটা জানা যাবে। এর আগেও রুবেল তার মেয়েকে হত্যার চেষ্টা করেছিল বলে জানিয়েছেন স্বজনরা। সময় সংবাদ, নরসিংদী। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে কেরানীগঞ্জের পার জোয়ার কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে একথা বলেন তিনি। শিশুদের অপরাধ থেকে দূরে রাখতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় তাদের উদ্বুদ্ধ করতে হবে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাণ্ডব ও ভাঙচুরের ঘটনার 4 বছর পার হলেও মামলার চার্জ গঠন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। এমনকি মামলার প্রধান আসামি সহ 126 জনের জামিনে থাকা নিয়েও ক্ষোভ জানিয়েছেন তারা। এদিকে চার্জ গঠন না হওয়ার জন্য রাষ্ট্রপক্ষ দায় চাপালেন আসামি পক্ষের উপর। জুলাস তালুকদারের ক্যামেরায় বখতার মুন্নার রিপোর্ট। 2013 সালের 22 ফেব্রুয়ারি জঙ্গি সমর্থক একটি মৌলবাদী গোষ্ঠী ফেনী শহীদ মিনারে হামলা চালিয়ে 21-এর মহান শহীদদের প্রতি মানুষের দেয়া শ্রদ্ধার ফুলগুলো লণ্ডভণ্ড করা হয়। জ্বালিয়ে দেওয়া হয় যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে শহীদ মিনার চত্বরে টানানো ব্যানারগুলো। পরদিন পুলিশের উপপরিদর্শক নুরুল করিম বাদী হয়ে প্রচলিত আইনে একটি মামলা দায়ের করেন। এতে ফেনী জেলা জামায়াতের তৎকালীন আমির ও সেক্রেটারি সহ জামায়াত শিবিরের 62 জনের নাম উল্লেখ করে 182 জনকে আসামি করা হয়। তবে এই মামলার দায় নিয়েই চরম ক্ষোভ ফেনীর মুক্তিযোদ্ধাদের এই নেতা। মুক্তিযুদ্ধের চেতনায় তারা বিশ্বাসী না, সেখানে নর্মাল কেস হয়েছে। আমি মনে করি রাষ্ট্রদ্রোহিতার মামলা তারা করে নাই এবং তারা নর্মাল মামলা করি এবং এদেরকে সেভ করার জন্য
চেষ্টা করছে। অভিযোগ অস্বীকার করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, এই ঘটনায় রাষ্ট্রদ্রোহিতার কোনো তথ্যউপাত্ত ছিল না। তথ্যপত্র দরকার ছিল, এগুলি ছিল না মর্মে প্রচলিত আইন মোতাবেক মামলাটা রেকর্ড হয়। বর্তমানে 18 জন আসামি পলাতক রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। এদিকে এই মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী জানালেন, 2016 সালের 21 এপ্রিল বিচার প্রক্রিয়া শুরুর পর গত 1 বছর চার্জ গঠনে আসামিপক্ষ নানা অজুহাতে সময়ক্ষেপণ করেছেন। বিভিন্ন অসৎ অভিপ্রায়ে সময়ক্ষেপণ করছে। রাষ্ট্রপক্ষ অত্যন্ত তৎপর যে দ্রুত সাসপেন্ড করার জন্য, এবং আমি আশা করছি আগামী কার্যদিবসে এই মামলায় সাজ গঠন হবে। আদালত সূত্র জানায়, মামলাটির এজাহারভুক্ত 11 জনকে অব্যাহতি দিয়ে চার্জশিটের 144 জনের মধ্যে 126 জন জামিনে থাকলেও বাকি 18 জন এখনো পলাতক। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। পদ্মা নদীর সুরক্ষায় রাজশাহীতে পদ্মা বাঁচাও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ওয়াটার কমন্স ফোরামের উদ্যোগে নগরীর পদ্মার পাড়ের মুন্নুজান স্কুল মাঠে এই সমাবেশ করা হয়। আয়োজকরা জানান, নেপাল, ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীতে বিভিন্ন সময় বাঁধ নির্মাণের ফলে নদী তীরবর্তী মানুষের পানি সংকট, চাষাবাদ সমস্যা সহ জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ থেকে উত্তরণের উপায় বের করতেই এই আয়োজন। সমাবেশ থেকে পদ্মা সহ প্রতিটি নদীর পানি প্রবাহ নির্বিঘ্ন রাখতে নদী সুরক্ষা আইন অনুযায়ী সরকারকে পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়। নদীর প্রবাহটাকে কখনোই যদি কোনোভাবে বাধাগ্রস্ত করতে চাই, কিংবা আমরা যদি সেটা যদি কখনোই যদি তার নিজস্ব গতিতে চলতে না দেই, তাহলে খুব স্বাভাবিকভাবে তার একটা নিজস্ব বিরূপ প্রভাব হবে। সেটা প্রকৃতির সাথে হবে, মানুষের সাথে হবে, জীবনের সাথে হবে। নীলফামারীর উত্তরা ইপিজেড পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের 4টি দেশের রাষ্ট্রদূত। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে তারা ইপিজেডে পৌঁছান। এ সময় বেপচার সদস্য আব্দুল হালিম মোল্লা তাদের স্বাগত জানান। পরে তারা ইপিজেডের সেমিনার কক্ষে বিভিন্ন উন্নয়ন কাজের বিষয়ে বৈঠক করেন। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল নিয়ে ইপিজেডের 2টি শিল্প কারখানা পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী। এই উত্তর বাংলা, বিশেষ করে দিনাজপুর, রংপুর এবং রাজশাহীর কিছু অংশ, যেখানে আমাদের খাদ্য ভাণ্ডার বলা হয় বা শস্য ভাণ্ডার বলা হয়, যেখান থেকে উদ্বৃত্তটা আসে, সেখানে সেই অঞ্চলের মানুষকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উত্তরা ইপিজেডের এটার উদ্বোধন করেন। অ্যাম্বাসেডাররা দেখলেন, ওনারা বলেছেন যে সাইড বাই সাইড ওনারা পাশে থেকে আমাদের সাথে কাজ করতে চান, এবং ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত যে দেশগুলো, সে দেশগুলো আরো কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে পারে, বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, যা আমরা এগিয়ে যাচ্ছি মধ্যম আয় এবং উন্নত দেশের দিকে, সেই বিষয়গুলোতে চাক্ষুষ দেখে আমাদের সাথে পুরোপুরিভাবে সহযোগিতা করার জন্য এসেছে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সড়ক দুর্ঘটনায় তারেক, মিশুক সহ 5 জনের নিহতের ঘটনায় বাস চালক জামিলের যাবজ্জীবন কারাদণ্ড। বিচারহীনতা সংস্কৃতি দূর হবে প্রত্যাশা স্বজনদের। রায়ের প্রতিবাদে সাধারণ মানুষকে জিম্মি করে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বাস ট্রাকের বেপরোয়া গতি গত 1 বছরে কেড়ে নিয়েছে 8,500 প্রাণ, গবেষণায় তথ্য। সুন্দরগঞ্জের জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল কাদেরের পরিকল্পনায় এমপি লিটনকে হত্যা করে 4 যুবক, জানালো পুলিশ। 10 দিনের রিমান্ডে কাদের, অস্ত্রের সন্ধানে তল্লাশি। এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা ফেরত গেলেও স্বজনদের নিয়ে আবারও ঢুকে পড়ছে বাংলাদেশে, দাবি স্থানীয়দের। এখনই প্রতিরোধের তাগিদ। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।